আমি আমার প্রবন্ধের শিরোনাম ঠিক করেছিলাম ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান, প্রেক্ষাপট, অভিমুখ। অর্থাৎ এই যে অভ্যুত্থানটা, যেটা গণ অভ্যুত্থান বলছি আমরা, এটা ঘটেছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, এটা কী কারণে ঘটলো এবং এটার আসলে গন্তব্য কোন দিকে বা কোথায় যাওয়া উচিত, এটা হচ্ছে আমার বক্তব্যের বিষয়। এবং আমি এখানে খুব সচেতনভাবে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান এভাবে বলেছি, মানে গণ অভ্যুত্থান এটা না বলে আমি বলেছি ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান। তার কারণ হচ্ছে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রদের, ছাত্র শক্তির যে ঐতিহাসিক ভূমিকা ছিল এবং নেতৃত্ব ছিল, এটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই এবং এটাকে যদি আমরা স্বীকৃতি দিতে চাই, তাহলে ছাত্র তথা শিক্ষার্থী এই কথাটা থাকা উচিত। এই কারণে শিক্ষার্থী বলছেন অনেকে, যাই হোক ছাত্র জনতার অভ্যুত্থান এভাবে আমি বলেছি, কারণ ছাত্ররাই এটার মূল গাঠনিক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে আসলে পুরো দেশের যে জনগণ তারা তাদের ডাকে সাড়া দিয়েছে। তো এইভাবে এটাকে দেখাটাকে আমি মনে করেছি যৌক্তিক, সে কারণে আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলছি। তারপর হচ্ছে প্রেক্ষাপট আসলে খুব বেশি কিছু বলার নেই। প্রেক্ষাপট আমরা সবাই জানি, প্রেক্ষাপটেরও কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে ইমিডিয়েট, যে গত 15 বছর আমরা যে ধরনের শাসনের মধ্যে ছিলাম, এটা একটা ইমিডিয়েট প্রেক্ষাপট তৈরি করেছে। আর এর আগে আমাদের যে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই, মুক্তিযুদ্ধের পর থেকেই যে ধরনের রাষ্ট্র এবং যে ধরনের শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, এটা একটা মানে এইটা সংকটগুলো জিইয়ে রাখতো। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এটাকে সবসময় জিইয়ে রেখেছে, কখনো কম আর বেশি। কারণ আপনারা দেখবেন যে এখানে 53 বছর আমাদের রাষ্ট্রের বয়স, এখানে এখনো পর্যন্ত একটা রাষ্ট্রের প্রাথমিক যে কর্তব্য, প্রাথমিক যে একটা ব্যাপার, যে ক্ষমতার শাসক শ্রেণীর মধ্যে, যারা শাসন করবে, যে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা পিসফুল ট্রানজিশন থাকতে হয় পাওয়ারের, ক্ষমতার, যে আমরা কিভাবে 5 বছর অন্তর অন্তর ক্ষমতা হস্তান্তর কিভাবে করব, এই জিনিসটাই আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা একটা স্থায়ী ব্যবস্থা করতে পারি নাই। আপনি দেখবেন এখানে কখনো কু ঘটছে বিদ্যমান শাসনের বিরুদ্ধে, কখনো মানে গণ অভ্যুত্থান ঘটছে, কখনো আন্দোলন হচ্ছে। অর্থাৎ ইতিবাচক পরিবর্তন, কিংবা আমরা সর্বশেষ লগি বৈঠার আন্দোলন দেখেছি, লগি বৈঠা, তারপর 111 এগুলো আসলো। অর্থাৎ আমাদের এখানে যারাই ক্ষমতায় থাকতেছে তারা কখনো মানে কিভাবে মানে তাদের অধীনে তারা যে ক্ষমতাটা ছেড়ে দেবে অন্যের হাতে বৈধ উপায়, এবং জনগণের রায়ে আবার হয় ক্ষমতায় আসবে অথবা আসবে না, এই জিনিসটা এখনো নিশ্চিত হয় নাই। 72 থেকে 75 সালের যে পট পরিবর্তন বলা হয়, এটা কিন্তু একটা নেতিবাচক ঘটনার মধ্যে দিয়ে ঘটলো। কিন্তু 72-75-এর শাসন আমলটা যে ধরনের ছিল, এটা কিন্তু খুব ভয়াবহ ছিল এবং বাংলাদেশের প্রাথমিকভাবে যে একদলীয় শাসন ব্যবস্থা, সেটা তখনই কায়েম করা হয়েছিল 75 সালে। কিন্তু তার পরিসমাপ্তিটা ঘটেছে একটা খুব নেতিবাচক কায়দা, যেটা হয়তো আমরা কেউই চাই নাই। এটা যে কোনো পরিবর্তন রাজনৈতিকভাবে এবং জনগণের সম্মতিতে হলেই ভালো হয়। এরপর আমরা লম্বা সামরিক শাসন দেখতে পেলাম 90 পর্যন্ত, এবং সামরিক শাসনের যেটা কথা আমি একটু পরে আরেকটু ডিটেলস বলবো। কিন্তু এই পর্যায়ে এটা বলা যায় যে এই যে মানে 75 সালের পর থেকে তারপর 80 দশকে এরশাদের যে সামরিক শাসন, এই সামরিক শাসন 10 বছরের সামরিক শাসন, তার বিরুদ্ধে ছাত্র সমাজের একেবারে 82 সাল থেকেই সক্রিয়তা ছিল। তারপর রাজনৈতিক দলগুলো এটার বিরুদ্ধে শেষ পর্যায়ে এসে সক্রিয় হয়েছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে তারা ওই মানে সামরিক শাসকের বিরুদ্ধে একটা, তখন এটাকে নাগরিক অভ্যুত্থান এরকম বলে থাকেন অনেকে, সেই ধরনের একটা অভ্যুত্থান, অর্থাৎ একটা জনগণের অংশগ্রহণে একটা ইতিবাচক পরিবর্তনের মধ্যে দিয়ে ওই ফেজটা গেল। এরপর যখন 91 থেকে 96 সাল আমরা নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঢুকেছিলাম, এবং তখন আসলে উচিত ছিল বা কথা ছিল যে আর আসলে এই ধরনের সংকট তৈরি হবে না। মোটামুটি আমরা সমালোচনা করতে হলে গভর্নেন্সের সমালোচনা করবে, একটা সরকারের তার হয়তো ডেলিভার করতে পারছে না সেটা সমালোচনা হবে সর্বোচ্চ, কিন্তু ওই সরকারকে নামাতে বা ওই সরকারের বিরুদ্ধে কোনো বড় ধরনের আন্দোলন করতে হবে, সেটা আসলে 80 দশকের ওই গণ অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখার পরে আর হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রথম দফাতে 91 থেকে 96 সালেই কিন্তু দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা 96 সালে প্রথম হলো, ফেব্রুয়ারির যে নির্বাচন বলা হয়, সেই নির্বাচন কিন্তু মানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেনে নেয় নাই এবং তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে ওই সরকার, তৎকালীন বিএনপি সরকার, তারা আসলে ক্ষমতা ছেড়েও দিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার একটা নির্বাচন হয়েছে। এরপর একবারই পিসফুল ট্রানজিশনের একটা ইতিহাস দেখা যায়, সেটা হচ্ছে 96 থেকে 2001 সালে। ওই 2001 সালে তখনও শেখ হাসিনা বলেছিলেন যে আমরা যখন ক্ষমতা যেতে পারবো তখনই আমরা আসলে নির্বাচন দেব। কিন্তু যে কোনো কারণেই হোক, বাইরের অনেকগুলো ইকুয়েশন ইত্যাদি নানা কারণে তখন তারা 2001 সালে নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিয়েছে তারা ক্ষমতা এসেছে। 2006 সালে এসে আবারও একই ঘটনা, বিচারপতির বয়স বাড়ানো ইত্যাদি কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার
লগি বৈঠার যে আন্দোলন, এটাকে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ এই জিনিসটা পারে, মানে যে কোনো একটা কিছুর ব্র্যান্ডিং করতে পারে, তারা এটাকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম হিসেবে প্রচার করেছে। এই যে লগি বৈঠার যে তাণ্ডব এখানে ঢাকা শহরে, আমরা তখন অনেক ছোট, কিন্তু আমার মনে আছে যে ঢাকা শহরে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে এবং সেই লাশের উপর নৃত্য করার মতো ঘটনা কিন্তু ঘটেছে। এটাকে আওয়ামী লীগ সাকসেসফুলি বলতে পেরেছে যে এটা ছিল তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এবং তারপর 1/11 এবং 1/11-এর পরে আমরা এই 2008 সালে যে আওয়ামী লীগ সরকার আসলো, আবারও নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আজকাল অনেকেই বলছেন, আজকাল না অনেকদিন ধরে অনেকে বলছেন যে এই সরকারটা ছিল মূলত আসলে 1/11-এরই যে এক্সটেনশন। অবশ্যই এই সরকার জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করতে পেরেছিল, কিন্তু সেখানেও আমরা প্রণব মুখার্জি তার যে একটা কোয়ালিশন ইয়ার্স যে বই, সেখানে কিন্তু তিনি বলেছেন যে কি ভূমিকা তিনি রেখেছিলেন ওই মানে ভারতের পক্ষে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য। এবং তখন একটা নেগোসিয়েশন হয়েছিল যে 1/11 সরকারের যে তারা যে সমস্ত এজেন্ডা গ্রহণ করেছিল সেগুলো আসলে কন্টিনিউ করবে শেখ হাসিনা। এবং সেটা আমরা মোটামুটি একটা দেখেছি যে অর্থনৈতিকভাবে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে রাজনৈতিকভাবে একটা বিরাজনৈতিক প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে নির্বাচিত সরকারের অধীনেই শুরু হলো। এবং তারপর 2011 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, মানে যেটা কিনা আসলে একটা খণ্ডিত রায় ছিল, কারণ অ্যামিকাস কিউরিদেরই সবাই একমত ছিলেন না। অ্যামিকাস কিউরিরা তখন বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা উচিত হবে না। পাশাপাশি আওয়ামী লীগের ভিতরে কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা আসলে তার একক ইচ্ছায় কিংবা তার যে নির্দিষ্ট যে তার যে গ্রুপ, তারা আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন। এবং সেক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করেছেন আর সংসদের 2/3 মেজরিটি, যেই 2/3 মেজরিটি আবার একটু যদি আমরা ভালো করে খেয়াল করি, আমরা দেখবো যে ভোটের পার্সেন্টেজ হিসাব করলে, মানে যারা ভোট দিয়েছে, সব ভোটার তো ভোট দেয় না, কিন্তু যারা ভোট দিয়েছে সেই ভোটারদের মধ্যেও 40% মতো মানুষ আসলে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ওইটা 2/3 জোরে এই একটা বড় রাষ্ট্রের একটা বড় পরিবর্তন যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখবো না, এটা তারা বাতিল করে তখন দেয়। এবং আজকে যে আমরা যে বিগত যে 15 বছরের যে ফ্যাসিবাদে, বা অন্তত 2011 সাল থেকে যেটাকে ফ্যাসিবাদ আমরা চিহ্নিত করি, তাহলে যে ফ্যাসিবাদের কথা আমরা বলে থাকি, পতিত ফ্যাসিবাদ, এটার শুরুটা আসলে এখান থেকে যে 2011 সালের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আর যে তার যে ন্যূনতম ভোটের রাজনীতির জন্য যেটুকু তাকে ভান করতে হতো সেটাও সে করা বন্ধ করে দেয়। এবং এরপরে 2014 নির্বাচন আমরা দেখেছি যে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা 153টা আসন। তারপর 2018 সালের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, এটা আমরা বলেছি। এবং 2024 সালে ডামি নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারে, মানে এটা এমনিতেই ত্রুটিযুক্ত একটা নির্বাচনী ব্যবস্থা, কিন্তু এটাকে একেবারে সর্বশেষ এটাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। যে আপনারা দেখবেন যে আমাদের এখানে নির্বাচনের ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে আমরা যদি নির্বাচন কমিশনে কিছু ভালো লোক বসিয়ে দিই তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। আমরা আমাদের যে মানে পড়াশোনা এইটা নিয়ে আমরা যেটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমরা দেখেছি আসলে বাংলাদেশের নির্বাচনের ভাগ্য নির্বাচন কমিশন ঠিক করে না, ঠিক করে রাষ্ট্র ক্ষমতার প্রধান ব্যক্তিত্ব, যিনি প্রধান নির্বাহী, তিনি কি চাচ্ছেন, তিনি কি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন না, তার উপর নির্ভর করে নির্বাচনের ভাগ্য। কারণ আপনারা দেখবেন যে আব্দুর রউফ কমিশন যেটা ছিল, মানে যে কমিশন প্রথম যে নির্বাচন কমিশন যার অধীনে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতা এসেছিল, সেই কমিশনই বিএনপি সরকারের অধীনে এসে একটা মাগুরা উপনির্বাচন বলা হয়, সেই উপনির্বাচন কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল। ফলে নির্বাচন কমিশন আসলে ঠিক করছে না এখানে, কারণ নির্বাচন কমিশনটা আসলে সাংবিধানিক নানা মারপ্যাচের মধ্য দিয়ে প্রধান নির্বাহীর অধীনে থাকে। তো সেই কারণে প্রধান নির্বাচন কমিশনের পক্ষে এখানে স্বাধীন নির্বাচন দেওয়াটা সম্ভব হয় না, কারণ সে আসলে স্বাধীনভাবে অ্যাক্ট করতে পারে না। তো স্বাধীনভাবে একটা নির্বাচন কমিশন কিভাবে কাজ করতে পারে তার জন্য অনেকগুলো প্রস্তাব এখন দেওয়া হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত যেভাবে আছে, সর্বশেষ 2022 সালে যে আইন, সে আইন অনুযায়ী কিন্তু তাকে তার স্বাধীনভাবে কাজ করাটা তার জন্য খুব কঠিন। তো এই যে প্রেক্ষাপট আপনারা দেখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে নিয়মতান্ত্রিক, মানে আমরা যেটাকে নিয়মতান্ত্রিক তথা ভোটের মধ্য দিয়ে 5 বছর অন্তর অন্তর জনগণ ভোট দেবে, সেই ভোটের মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তরের এই রাস্তাটা আসলে আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল। এবং তার বিরুদ্ধে 2014 সাল থেকেই বিরোধী দলগুলোর আন্দোলন ছিল, বিশেষত বিএনপির আন্দোলন ছিল। এবং 2014 সালে বিএনপি সে আন্দোলন যথেষ্ট সহিংস হয়েছে, রাষ্ট্রশক্তি ভয়ঙ্করভাবে বিএনপির উপরে ক্র্যাকডাউন চালিয়েছে, তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। এবং তারপর পুরো অন্তত 1 দশক গুম, খুন, ক্রসফায়ার যে রাজত্ব। এবং আমি গুম নিয়ে যখন লিখেছিলাম তখন আমি দেখেছিলাম যে একটা বিএনপি ওয়ার্ডের 19 জন নেতাকে একসাথে গুম করা হয়েছে, এরকম ঘটনা এখানে ঘটেছে।
এবং সিলেটে ইলিয়াস আলীর গুমের ঘটনাটা খুব বিখ্যাত ঘটনা ছিল। তারপর সালাউদ্দিন সাহেব যিনি তার সাথেও এরকম ঘটনা ঘটেছিল। তো এইগুলো তারা চালিয়েছে, অর্থাৎ একটা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সোকল একটা রাজনৈতিক দল হলেও তার অধীনেই বাংলাদেশে একটা লম্বা বিরাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যেটা আসলে 111-এরই এক্সটেনশন। মানে 111-এর যে একটা প্রকল্প ছিল যে রাজনীতিকে মাইনাস করা, এটা একটা রাজনৈতিক দলের অধীনেই বাস্তবায়ন হচ্ছিল বলেই দৃশ্যত মনে হয়। যদিও মানে শেখ হাসিনা সবসময় বলেছেন যে সবাই রাজনীতি করতে পারবে, বিরোধী দল তো আছে, তারা সুবিধা করতে পারছে না, জনগণ তাদের পক্ষে ইত্যাদি তারা বললেও বাস্তবতাটা ছিল যে মানে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কাজ করতে পারবে না। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আওয়ামী লীগেরও মানে বিশেষত 2018 সালের পরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে, পুলিশকে, আমলাতন্ত্রকে এমনভাবে ব্যবহার করেছেন এবং নিজেদের লোকজনকে এখানে এমনভাবে ঢুকিয়েছেন যে তার নিজের রাজনৈতিক দলকেও আসলে খুব একটা তখন প্রয়োজন পড়ে নাই, তিনি রাষ্ট্রকে ব্যবহার করেছেন জনগণের বিরুদ্ধে, টানা কন্টিনিউয়াস এটা ব্যবহার করে গেছেন। এবং এখানে বিরোধী দলগুলো নির্বাচনের দাবিতে অনেকবার আন্দোলন করেছে, কিন্তু তাদের আবার একটা ক্রাইসিস ছিল সবসময় যে একবার তারা 2014 সালের নির্বাচন বয়কট করেছে, আবার 2018 সালের নির্বাচনে গেছে, কারণ না হলে তাদের যে নিবন্ধন সেটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার 2024 সালের নির্বাচন যায়নি। 2024 সালের আগে সর্বশেষ 2024 সালে যে দামি নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু আত্মস্বীকৃত দামি নির্বাচন। মানে শেখ হাসিনা নিজেই বলেছিলেন, আপনারা দেখবেন যে শেখ হাসিনা উনি বলেছিলেন যে কিছু দামি প্রার্থী দাঁড় করায় দেন, এবং সেটা তারা করেছেন। মানে তাদের দলের মধ্যেই অনেককে তারা, যারা যেমন ব্যারিস্টার সুমনের মতো অনেককে তারা বিরোধী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তারা 62টার মতো আসনের মধ্যে জিতেও ছিলেন। তো এই নির্বাচনটার আগে যেখান থেকে আসলে আমার এই গণঅভ্যুত্থানের পর্বটা আমি আলোচনাটা করতে চাইবো, যে এই নির্বাচনের আগে বিরোধী দল, বিএনপির নেতৃত্বে বিরোধী দল এবং বাংলাদেশের সিভিল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে নিউ রাইজিং একটা সিভিল সোসাইটি, মানে বাংলাদেশে আপনারা জানেন যে সিভিল সোসাইটির সাথে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক রিশতা আছে। মানে প্রতিষ্ঠিত সো-কল্ড মেইনস্ট্রিম যে সিভিল সোসাইটি, তার সাথে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক রিশতা আছে নানা কারণে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেক ধরনের অ্যাক্টিভিজম চলেছে, এবং এইটা সমস্ত রাজনীতি তিনি বন্ধ করে দিয়েছিলেন। এবং বন্ধ করার পরে তার সর্বশেষ জায়গা ছিল যে সোশ্যাল মিডিয়াটা তিনি বন্ধ করবেন। ফেসবুকে যে জনগণ যে বা নাগরিকরা, অ্যাক্টিভিস্টরা যে কথা বলছিল, এটাকেও তার বন্ধ করার একটা পায়তারা ছিল। এবং এই জন্যই আসলে ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা এই আইনটা তিনি প্রণয়ন করেছিলেন। এবং সেই আইন কিন্তু আপনাদের মনে আছে যে একজন লেখক মুশতাক, প্রচুর সাংবাদিক সহ যারাই ডিসিডেন্ট, যারাই ভিন্ন মতাবলম্বী, তাদের তো তিনি গ্রেফতার করেছেন, গুম করেছেন। এবং একজন লেখক মুশতাক নামে একজন লেখক কিন্তু কারাগারের ভেতরে তিনি নিহত হয়েছেন, এই আইনের বন্দী ছিলেন তিনি। তো এই সোশ্যাল মিডিয়াকে শেষ পর্যন্ত আসলে আমি বলবো যে কন্টেইন করতে পারেন না। আমরা এমনিতে সার্ভেলেন্স ক্যাপিটালিজম সহ অনেক কিছু বলি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা মানতে হবে যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকটাকে আওয়ামী লীগ শেষ পর্যন্ত আসলে কন্টেইন করতে পারে না। এটা সবসময় এখানে ডমিনেন্ট ছিল আসলে যারা বিরোধী অ্যাক্টিভিস্ট, তাদের বিভিন্ন ধরনের ব্যক্তিরা প্রভাবশালী ছিল, এবং এখনো সেরকমই আছে। তো এখান থেকে একটা অর্গানিক সিভিল সোসাইটি গ্রো করেছিল, যারা এখানে মাহবুব ভাই আজকে আমাদের যারা যিনি সম্মানিত সভাপতি আছেন, তিনিও এটার নেতৃত্বের মধ্যে ছিলেন, যে যারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবি ছিল বিএনপির, এই দাবিতে প্যারালালি তারা তাদের মতো করে কাজ করেছিলেন। তারা এমন না যে তারা বিএনপিকে সার্ভ করছিলেন, তাদের কথাটা ছিল যে সুষ্ঠু নির্বাচনটা যেন হয়, এবং সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু 2024 সালে জানুয়ারির আগ পর্যন্ত আপনারা দেখবেন যে আপনাদের নিশ্চয় মনে আছে 22 ডিসেম্বরে 10 ডিসেম্বর বিএনপির একটা বড় জমায়েত ছিল, তারপর 23 জুলাই একটা বড় জমায়েত ছিল 27 জুলাই, তারপর 23 অক্টোবরে একটা বড় জমায়েত ছিল 28 অক্টোবর, এরকম অনেকগুলো জমায়েত ছিল। এবং সেখানে আমি নিজেও বিএনপি না করলেও এই ধরনের নানা ধরনের অ্যাক্টিভিজমে মাঠে থাকার কারণে তাদের সাথে আমার কথাবার্তা হতো, যে যারা কর্মী, যারা সারা দেশ থেকে এসেছেন, তারা একটা কথা কিন্তু শেষ পর্যন্ত তাদের মনোভাবটা এরকম ছিল যে আমরা ক্ষমতায় যেতে হবে এটা আমরা চাই না, আমরা চাই শেখ হাসিনা যাক। মানে যারা কর্মী সারা দেশ থেকে এসেছেন তাদের মনোভাবটা এরকম ছিল যে শেখ হাসিনাকে যেতেই হবে, এবং এই জন্যই তারা ঢাকা শহরে এসেছেন। এটার কারণটা হচ্ছে আপনারা জানেন যে পুরো দেশে যারা বিরোধী দলের নেতাকর্মী ছিলেন তাদের ঘুম হারাম করে দিয়েছিলেন শেখ হাসিনা, এবং শেষ পর্যন্ত তারা জঙ্গলে পর্যন্ত আশ্রয় নিয়েছেন। এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি, এবং তাদের ব্যবসা বাণিজ্য বসত ভিটা থেকে তাদেরকে বের করে দেয়া, অর্থাৎ কেউ ঘরে থাকতে পারছিল না যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন। তো এই মানুষগুলোর জন্য আসলে তখন ছিল হচ্ছে একটা যে শেখ হাসিনাকে চলে যেতেই হবে, এরকম একটা মনোভাব নিয়ে তারা এসেছিলেন। এবং আমরা বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব, তাদের কিন্তু সাক্ষাৎকার, যেমন আমার পরিষ্কার মনে আছে মির্জা ফখরুল সাহেব, তার বিএনপি যিনি মহাসচিব, তার সাক্ষাৎকার, মানে আমি বলছি এটা 23 জানুয়ারির আগে। এখানে আমি আমার আলোচনায় এখন থেকে, এটা ছিল জানুয়ারির, এখন থেকে আমার আলোচনার বাকি পর্বটায় আমি দুটো অংশকে আলাদা করবো। একটা হচ্ছে
আমি বলবো যে এই প্রবন্ধে আমি এভাবে বলেছি, জানুয়ারি প্যারাডাইম, মানে জানুয়ারি প্যারাডাইম বলতে আমি বোঝাবো যে 2024 সালের জানুয়ারি মাসের 7 জানুয়ারিতে যে ডামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে বিরোধী দলগুলো এবং বাংলাদেশের সিভিল সোসাইটির নতুন একটা সিভিল সোসাইটির একটা অংশের একটা দাবি ছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এটা খুবই ভ্যালিড দাবি, কিন্তু এইটা কেন্দ্রিক এক ধরনের আন্দোলন ছিল। এবং তারপরে জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল, এবং হওয়ার পরে আমি আরেকটাকে বলবো জুলাই প্যারাডাইম, মানে যে জুলাই গণ অভ্যুত্থানটা ঘটেছে, এইটার যে 36 দিনের যে আন্দোলন, এইটার হচ্ছে একটা। এই দুটোকে আমি আলাদা করছি এই কারণে যে গণ অভ্যুত্থানের মানে বিএনপির নেতৃত্বের অনেকের মধ্যেই বা রাজনৈতিক দলের অনেকের মধ্যেই আপনারা হয়তো অনেকের খেয়াল আছে যে তারা কিন্তু অনেকেই বলেছেন যে গণ অভ্যুত্থান করতে হবে। এটা জানুয়ারির আগেই তারা বলেছেন, মানে জানুয়ারি যে তাদের যে দাবিটা ছিল নির্বাচনের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন তারা গণ অভ্যুত্থানের কথা তখনও বলেছেন। এবং তাদের সেই জমায়েতও ছিল, যেমন বিএনপির এক একটা সমাবেশে বিপুল জনগণ ছিল, আমাদের এটা নিজের চোখে দেখা। কিন্তু যেহেতু পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের লাইনে তারা থাকেন নাই, তারা এটা একটা নির্দলীয় বা তারা ভেবেছেন তখন এই সমালোচনাটা করতে হবে মানে তাদের প্রতি কোন রকম বিদ্বেষের জায়গা থেকে না, আমাদের পরিস্থিতিটাকে বস্তুগতভাবে বোঝার জন্য, যে তখন তারা আশা করেছিলেন যে আমেরিকা তখন একটা স্যাংশন দেওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, যে আমেরিকা স্যাংশন দিলে আওয়ামী লীগ সরকার একটু দুর্বল হবে এবং তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে, এবং তার মধ্যে দিয়ে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হলে এটা সবাই আমরা জানতাম যে আওয়ামী লীগ সরকারের আর ক্ষমতায় আসবে না, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের জোটগুলো তারা ক্ষমতায় আসবে। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো আপনার নভেম্বরে 2023-এর নভেম্বরে এখানে দিল্লি এবং ওয়াশিংটনের 2+2 একটা সামিট হয় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় পর্যায়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সামিট ছিল এবং তার অন্যতম প্রধান এজেন্ডা ছিল বাংলাদেশ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো জন মিয়ারশাইমারের মতো কোনো জিও স্ট্র্যাটেজিস্ট নাই যারা আমাদের রাজনৈতিক দলগুলোকে বলবে, কারণ আপনি খেয়াল করেন নভেম্বরে এই সামিটটা হচ্ছিল, তাহলে ওখানেই ইন্ডিয়া আসলে তার সিকিউরিটি কনসার্ন, এই যে সিকিউরিটি কনসার্ন শব্দটা এটা কিন্তু একটা ইসরায়েলি টার্ম, মানে ইসরায়েল এটা ব্যবহার করে থাকে যে প্যালেস্টাইন হচ্ছে তার সিকিউরিটি কনসার্ন, সুতরাং প্যালেস্টাইনকে কন্টেইন করে রাখতে হবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। তো ইন্ডিয়াও কিন্তু নানা দিক থেকে সাউথ এশিয়ায় ইসরায়েলের মতোই একটা শক্তি, এবং আপনারা জানেন যে এটা পৃথিবীব্যাপী বলা হয়ে থাকে যে UI2 মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ইন্ডিয়া এবং ইসরায়েল, এই UI2 হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ যেটা বলা হয়, ওয়ার অন টেরর, এই ওয়ার অন টেররের প্রধান 3 শক্তি। এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়া এবং ইসরায়েল ওয়ার অন টেররের যে রাজনীতি এবং যে মতাদর্শ, এটাতে আমেরিকার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ। তো সেটা আমার আজকের আলোচ্য বিষয় না, আমি সেদিকে যাব না। কিন্তু এই যে নভেম্বরের 2+2 সামিট, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তখন ইন্ডিয়া দিল্লি ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, কারণ এটা আদারওয়াইজ আমাদের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়। একইভাবে আপনারা দেখবেন অসলো চুক্তির পরে 94 সালের অসলো চুক্তির পরে কিন্তু ইসরায়েল এটাই করলো, PLO-কে ওখানে তার সিকিউরিটি কনসার্নের জন্য বসিয়ে দিল। এবং এই অস্ত্র চুক্তি নিয়ে আজকাল আমরা সবাই জানি যে এটা কমন সেন্স হয়ে গেছে, এটা কিভাবে ইসরায়েলের একটা সিকিউরিটি বাস্তবায়নের একটা চুক্তি ছিল, এর মধ্যে দিয়ে 2 স্টেটের যে কথাটা বলা হয় এটা আসলে ভুয়া কথা, ওখানে 2 স্টেটের কোনো ফর্মুলাই নাই। এটা আমি যেহেতু প্যালেস্টাইন একটা বই লিখেছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে অস্ত্র চুক্তির মূল ব্যাপারটাই ছিল যে ইসরায়েলের হয়ে PLO মানে আরাফাত নেতৃত্বাধীন যে PLO, তাদের সিকিউরিটি কনসার্নটা তারা দেখবে ওই যে ওয়েস্ট ব্যাংক এবং গাজার যে অংশে। বাংলাদেশেও ইন্ডিয়া তথা দিল্লি আসলে আওয়ামী লীগকে এভাবেই দেখেছে বলে আমার মানে নানা কারণে আমার মনে হয় যে আওয়ামী লীগ এখানে থাকবে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ দিল্লির যে সিকিউরিটি কনসার্ন আছে, দিল্লির যে নিরাপত্তা উদ্বেগ আছে, সেহেতু আমাদের এই জনগোষ্ঠীটা, যেহেতু এখানে এটা প্রধানত মুসলিম অধ্যুষিত একটা জনগোষ্ঠী এবং মুসলমান মাত্রই সম্ভাব্য টেররিস্ট বলে তারা মনে করে থাকে, হিন্দুত্ববাদী শক্তি, যেটা আজকালকার অনেক গবেষকরা বলছেন যে হিন্দু ওরিয়েন্টালিজম। এই হিন্দু ওরিয়েন্টালিজমের প্রধান 2 অনুমান হচ্ছে মুসলমানরা ভারতবর্ষে বহিরাগত, আরেকটা হচ্ছে যে ইসলাম নেসেসারিলি ভায়োলেন্ট বা সহিংস একটা ধর্ম। এই সাইকোলজির কারণে তারা এই বাংলাদেশের মতো, যেহেতু বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে, এটাকে তারা মানে তাদের ডিলেমাটা হচ্ছে এটাকে তারা অ্যানেক্স করতে পারছে না দিল্লি, কারণ হচ্ছে এই 18 কোটি মানুষকে কেন তারা নিবে। আবার এটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিকশিত হতে দেওয়া যায় না, কারণ হলে এটা দক্ষিণ এশিয়া একটা মডেল হিসেবে হয়ে যাবে। মানে অন্যান্য আরো যে জনগোষ্ঠীগুলো আছে, আপনারা জানেন যে ভারতে কিন্তু কোনো একটা জনগণ নাই, এটা আজকাল অনেকেই বলছেন যে যেটা ওরা প্রচার করতে চায় যে ভারতের পপুলেশন হচ্ছে পিপল হচ্ছে হিন্দু পিপল, সুতরাং এখানে একটাই পিপল এবং তাদের একটা হিন্দু নেশন। এই যে আইডিয়াটা, এটাকে কিন্তু কন্টেস্ট করা হচ্ছে যে ভারতে আসলে অনেকগুলো পিপল, এই যে ভারত রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, এটা অনেকগুলো পিপল গুচ্ছ গুচ্ছ, এই পিপলেরা একটা ফেডারেশন করেছে, ফলে এটা একটা পিপলস ফেডারেশন এইভাবে বলা হয়ে থাকে আজকাল। তো সেইখান থেকে
এই যে পিপলগুলো আছে ভারতে, তাদের জন্য বাংলাদেশ যেন একটা অনুপ্রেরণা হয়ে না উঠে, যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, যেটা আহমদ ছফা তার দুর্দান্ত ইনসাইট দিয়ে তিনি কিভাবে যেন বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ হচ্ছে এই দক্ষিণ এশিয়া যত নিপীড়িত জনগোষ্ঠী আছে সকল নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তির ধারাবাহিকতা হিসেবে তিনি বাংলাদেশ হওয়াটাকে বুঝেছিলেন, এবং খুব দুর্দান্ত তার আন্ডারস্ট্যান্ডিং। আপনারা যদি তার বাংলাদেশের রাজনৈতিক জটিলতা প্রবন্ধটা পড়েন, সেখানে তিনি এই থিসিসটা মানে তিনি পূর্ণাঙ্গ করতে পারেন নাই, কিন্তু কিছু হিন্টস তিনি দিয়ে রেখেছিলেন, যেটা আমাদের এখন ডেভেলপ করার সুযোগ আছে। যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক বোঝার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যে এই যে আমি এখানে বলেছি যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, মানে এই ইসরায়েল বলেন আর ইন্ডিয়া বলেন, তারা আমাদের এই জিওগ্রাফিটার নিয়ন্ত্রণটা চায়, যেটাকে কন্টেইন করতে চায়, কিন্তু এই যে ডেমোগ্রাফি মানে এই যে পপুলেশন, এই হস্টাইল পপুলেশনকে তারা চায় না। প্যালেস্টাইনকে ইসরায়েল চায় না, প্যালেস্টাইনের পপুলেশনকে, আর বাংলাদেশি এই পপুলেশনকে ইসরায়েল মানে ইন্ডিয়া চায় না, কিন্তু জিওগ্রাফিটা তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই প্রকল্পটাই হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। তো সেটা করার জন্য এখানে আওয়ামী লীগের মতো একটা শক্তি, ওখানে পিএলওর মতো একটা শক্তিকে তাদের রাখতে হবে, কারণ আপনি নিজে গিয়ে এটা করতে পারবেন না। মানে নিজে গিয়ে আসলে এটা আজকের যুগে আর এইভাবে গিয়ে আর্মি পাঠিয়ে দিয়ে করা যায় না। তো এইটার উদ্দেশ্যেই তখন দিল্লিকে মানে ওয়াশিংটনকে নভেম্বরে ইন্ডিয়া বোঝাতে সক্ষম হয়েছিল যে 2+2-তে যে আমাদের আসলে নিরাপত্তা উদ্বেগ আছে, সুতরাং বাংলাদেশে ভোট দেওয়া যাবে না। এবং আমি এটা লিখেছিলাম আমার দেশ পত্রিকায় যে জানুয়ারির আগে কিন্তু ইলেকশন চায় নাই ইন্ডিয়া দেখবেন আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস একটা পত্রিকা, তাদের প্রধান সারি একটা পত্রিকায় বড় করে আমাদের নির্বাচনের আগে একটা সম্পাদকীয় ছাপা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল যে একটা বাংলাদেশে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সাস ডেমোক্রেসি, এটা ছিল ফ্রেমিং। সেখানে তারা বলছে যে যদি বাংলাদেশে ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন, যেটা আমরা নির্বাচনটা চাচ্ছিলাম, এটা যদি হয় তাহলে আসলে বাংলাদেশে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে, আর আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই হবে গণতন্ত্র। এটা ছিল তাদের ফ্রেমিং। তো এই ফ্রেমিংটাই ছিল তাদের প্রধান ফ্রেমিং, এবং তারা ওয়াশিংটনকে এটা বোঝাতে পেরেছে। এখন আমি এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে এই যে ওয়াশিংটনকে নভেম্বর মাসেই কন্টেইন করে ফেলেছে, কারণ 2+2 সামিটের সকল কথাবার্তা কিন্তু প্রকাশ্য, এটা আপনি এখন ইন্টারনেটে ঢুকলে এখনই পাবেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে ধরা যাক বিএনপির কথাই বলি, বিএনপি একটা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় একটা দল, আমি বিএনপির কথা বারবার বলছি কারণ বিএনপি সম্ভাব্য যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে, সুতরাং তাদের ওই মেকানিজমটা থাকা উচিত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ধরুন জন মিয়ারশাইমার বলতে এক লোক আপনি আমেরিকায় পাবেন, যিনি কিনা আমেরিকা কি কারণে কোথায় জিও পলিটিক্যালি বিপদে পড়ছে এটা ক্রমাগত বলতে থাকে, এবং তিনি তার সরকারের সমালোচনা করেন, কিন্তু তার মূল ইন্টারেস্ট কিন্তু হচ্ছে আমেরিকান ইন্টারেস্টটা রক্ষা করা। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে ধরুন যারা ক্ষমতায় যেতে আমরা যে সমস্ত দল চাচ্ছি, তা আমি তো ইকুইপড না। অর্থাৎ এই যে 2+2 একটা সামিট ঘটে গেছে, এবং সেই সামিটে যে দিল্লি যে ওয়াশিংটনকে কন্টেইন করে ফেলেছে, এই হুইসেল ব্লোয়িংটা কেউ করে নাই আমাদের রাজনৈতিক দলগুলোকে। এটা রাজনৈতিক দলগুলো আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের দেশে সেই রকম জিও স্ট্র্যাটেজিস্ট এখনো তার মানে আমরা তৈরি করতে পারিনি যে তারা বলবে যে ভাই আপনি যে স্যাংশনের উপর নির্ভর করে রাজনীতিটা আগাতে চাচ্ছেন এটা কিন্তু হবে না, কারণ এখানে কন্টেইন করে ফেলেছে দিল্লি ওয়াশিংটনকে। তো যদি এই হুইসেল ব্লোয়িংটা হতো তাহলে কি হতো? নভেম্বরে আপনি হুইসেল ব্লোয়িং করলে অবশ্যই রাজনৈতিক দলগুলো, তখনও 2 মাস ছিল, নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি, তখন তারা কিন্তু 2 মাসের মধ্যে তাদের স্ট্র্যাটেজি বদলাতে পারতো, অর্থাৎ তারা সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানে লাগিয়ে যেতে পারতো। এখন গণ অভ্যুত্থান তবুও কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছিলেন, মির্জা ফখরুল সহ অনেক, জোনায়েদ সাকি সহ আপনি দেখবেন রাজনীতিবিদরা তাদের মাঠের বিভিন্ন প্রোগ্রামে গণ অভ্যুত্থানের কথা বলেছেন যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুড়ে এখানে গণ অভ্যুত্থান ঘটবে, কিন্তু তারা সেই দিকে আসলে ব্যাপারটাকে নিয়ে যান নাই। ফলে আজকাল অনেকে রাগ করে বা একটু উষ্মা প্রকাশ করে বলছেন যে শুধুমাত্র ডামি নির্বাচন ছিল তা না, আন্দোলনটা অনেকাংশে ডামি ছিল, কারণ আপনি নির্ভর করেছিলেন একটা বিদেশি শক্তির উপর যে তারা স্যাংশন দিয়ে আপনাকে কাজটা করে দেবে। তো সে কারণে জানুয়ারির এই প্যারাডাইমটা মানে রেজিম চেঞ্জ, এটাকে আমি জানুয়ারি প্যারাডাইমে আরেক নাম আমি বলতেছি যে রেজিম চেঞ্জের প্যারাডাইম, ক্ষমতার হাত বদল, এই প্যারাডাইমটা মোটামুটি বাংলাদেশে ফেল করেছে। এবং জনগণের ব্যাপারটা এখান থেকে দেখেন, জনগণ কিন্তু এখানে একজন, এটা আমি একটু যদিও অন দ্য রেকর্ড তবু আমি বলি যে একজন রাজনীতিবিদ, এখন এই যে জানুয়ারির প্যারাডাইম কিংবা আমি যেটাকে বলতেছি যে রেজিম পরিবর্তনের যে রাজনীতিটা ছিল, যেটা হয় নাই, ওই সময় জনগণ কি মানে তাদের রেসপন্সটা কি ছিল বা তাদের অবস্থানটা কি ছিল, এক্ষেত্রে আমার এটা অবজারভেশন, আপনারা রিমোট করতে পারেন যে জনগণ কিন্তু ওই আন্দোলনেও সাড়া দেয়নি। তো জনগণ আন্দোলনে সাড়া দেয়নি, একজন রাজনীতিবিদ এটা আক্ষেপ করে বলেছেন যে আমাদের কর্মীরা যখন ধাওয়া খাচ্ছিল পুলিশের, তখন ঢাকার জনগণ কেচি গেট খুলে দেয় না, মানে তিনি এটা আক্ষেপ করে বলছিলেন যে অর্থাৎ দেখেন কাদের জন্য আপনি এই পরিবর্তনটা করবেন, তারা তো পরিবর্তন চায় না, এটা ছিল তার অবস্থা। কিন্তু দেখেন যে জনগণ ওই আন্দোলনে সাড়া দেয়নি, এটা সত্য, কিন্তু জনগণ কিন্তু ভোট দিতেও যায় না 7 জানুয়ারি। এখন জনগণ যে ভোট দিতে, যদি ধরেন 10 থেকে 15% মানুষ ভোট দিতে যেত,
তাহলে কিন্তু আওয়ামী লীগ এটাকে একটা বিরাট সফল নির্বাচন হিসেবে দেখাতে সক্ষম হতো, কিন্তু সেটা আওয়ামী লীগ দেখাতে পারে নাই। এটা একেবারে পুরো পৃথিবীতে এস্টাবলিশড যেটা একটা দামি নির্বাচন হয়েছে। তো জনগণ একদিকে ওই রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেই অর্থে সাড়া দেয় নাই, দ্বিতীয়ত হচ্ছে তারা ভোট দিতেও যায় নাই। তো কেন এই কাজটা তারা কেন করেছে? এটা আমার মনে হয় যে ভোটের দাবিতে যে আন্দোলন, মানে অন্য সকল কিছু দেখবেন, এখন দেখবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গণঅভ্যুত্থানকে অনেক সময় খাটো করতে গিয়ে বলছেন, বা তাদের কথার মধ্যে খাটো হচ্ছে, তারা বুঝতে পারছেন না যে তারা বলছেন যে এটা তো চাকরির আন্দোলন থেকে শুরু হয়েছে, এই যে গণঅভ্যুত্থান এটা চাকরির আন্দোলন থেকে শুরু হয়েছে, এইভাবে তারা বলছেন। কিন্তু এই কথাটা মুশকিলটা হচ্ছে তারা মনে করেন যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন এটাই হচ্ছে একমাত্র মানে সহি ভালো আন্দোলন বা জেনুইন আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, বাকি সব আন্দোলন ইস্যু ভিত্তিক আন্দোলন। কিন্তু বাংলাদেশের জনগণের এখানে মনস্তত্ত্বটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে তারা মনে করে যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন এটা আসলে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তাদেরকে এটা সফল করতে হবে। যদি তারা সফল করতে পারে তাহলে জনগণকে ভোট দিয়ে আসবে অবশ্যই, কিন্তু এই জন্য তারা রাস্তায় নামবে না, কারণ তার ঐতিহাসিক অভিজ্ঞতা খুব খারাপ। 80-র দশকে সে অনেকগুলো আন্দোলন জনগণ রাজনৈতিক দলগুলোর সাথে ছিল, 96-তে ছিল, কিন্তু সে তো জাস্টিস পায় নাই পরবর্তীতে, মানে যে ব্যবস্থাগুলোর আশা দেখানো হয়েছে সেটা সে পায় না। এই কারণে ভোটের দাবিতে যে আন্দোলন এটা অবশ্যই মানুষ অবশ্যই ভোট দিতে চায়, বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, কিন্তু এই শুধু ভোটের দাবিতে আন্দোলনে সে রাস্তায় নামবে না, এটা সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং সে যে এই ধরনের দামি নির্বাচনকে সমর্থন করে না, এটার প্রমাণ হচ্ছে সে নির্বাচনে ভোট দিতে যায় না। সো ক্লিয়ার, তাহলে মানুষ কি ধরনের আন্দোলনে রেসপন্স করতে চায়, এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি জুলাই প্যারাডাইম। যে জুলাই মাসে আপনি এসে দেখবেন একটা কমপ্লিটলি নতুন ঘটনা ঘটছে, যে বিএনপি বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মতো বড় বড় শক্তির ডাকে জনগণ সাড়া দিল না সেই অর্থে, এবং সে কারণে আন্দোলনটা সফল হলো না। কিন্তু জুলাই মাসে সম্পূর্ণ অপরিচিত ছাত্ররা রাস্তায় ডাক দিল তাদেরকে, জনগণকে, এবং জনগণ এভাবে নেমে আসলো। ঠিক আছে, অবশ্যই এখানে আওয়ামী লীগের যে দমন নীতি, আওয়ামী লীগ যে শুট অ্যাট সাইট, এবং গতকালকে যে জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে শেখ হাসিনার তরফ থেকে নির্দেশ ছিল টার্গেটেড কিলিং এর, মানে টার্গেটেড কিলিং এর কথাটা তারা পরিষ্কার বলেছেন। তো এটার একটা ভূমিকা অবশ্যই আছে, কিন্তু তবু যে আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানে শেখ হাসিনার পতনের রাজনীতি করতে হবে বা আন্দোলন করতে হবে, এটা কিন্তু ছাত্ররা ওই রোডম্যাপটা জনগণের সামনে হাজির করেছে বলে জনগণ খুব দ্রুত সাড়া দিয়েছে। এবং আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে শুধু আমরা এই সময়ে আছি বলে না, বা আমরা কোনো না কোনোভাবে এই অভ্যুত্থানের সাথে জড়িত এই জন্য না, এটা আমাদের ইতিহাসের রিডিং যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে তার মধ্যে সবচেয়ে তীব্র, মানে মাত্রার দিক থেকে, ব্যাপকতার দিক থেকে সবচেয়ে তীব্র এবং মাত্রার দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান এবার ঘটেছে। এবং এটা আমি আরেকজনকে সাক্ষী মানতে চাই, তিনি হচ্ছেন, নাম হচ্ছেন আবু হারিস রিকাবদার। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন কিছুদিন আগে আসাদ দিবসে, এবং তিনি নরসিংদীর লোক। তিনি বলেছেন, তার পরিচয়টা দেওয়া হয়েছে এভাবে পত্রিকায়, যে তিনি অভ্যুত্থানদর্শী, তিনি 3টা অভ্যুত্থান দেখেছেন, 69 অভ্যুত্থান দেখেছেন, 90 অভ্যুত্থান দেখেছেন, এবং এই অভ্যুত্থান দেখেছেন। এবং তার অবজারভেশন হচ্ছে যে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানটা ছিল সবচেয়ে তীব্র অভ্যুত্থান। তাহলে এইরকম একটা তীব্র গণ অভ্যুত্থানে যে জনগণ ছাত্রদের ডাকে সাড়া দিল, এবং আপনারা জানেন যে ছাত্রদের সাথে 47 থেকেই বিভিন্ন পর্বে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে বাংলাদেশের জনগণের একটা অর্গানিক সম্পর্ক আছে, ছাত্ররা ডাকলে জনগণ সাড়া দেয়, এটাই দেখা যাচ্ছে ইতিহাসে। বা ছাত্রদের আন্দোলনগুলো জনগণ সমর্থন করে। 52 ভাষা আন্দোলনে কিন্তু আমরা জানি যে ছাত্ররা গুলি খেয়ে নিহত হয়েছে বা শহীদ হয়েছে, কিন্তু এই কথাটা আসে না যে বুড়িগঙ্গার মাঝি কিন্তু এই ঢাকা শহরে ওই দিন শহীদ হয়েছেন, তার নামটাও আমরা জানি না। এটা আপনি যদি যেমন ধরা যাক আহমেদ কামালের বই পড়েন, সেখানে পরিষ্কার বলা আছে যে মাঝিও কিন্তু এসে জীবন দিয়েছিল। তাহলে এই যে জনগণের সাথে ছাত্রদের একটা ঐতিহাসিক রিশতা হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে জনগণ সামহাও এখানকার আমাদের যে বামপন্থী যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে জনগণের মুক্তির ঐতিহাসিক ভ্যানগার্ড হচ্ছে শ্রমিকরা, এটাই তারা ধরে নেয় যে শ্রমিক শ্রেণীর মধ্য দিয়ে জনগণের মুক্তিটা হাজির হবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একসময় উপনিবেশ ছিল এই ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম বাংলাদেশে দেখা যাচ্ছে, যে ছাত্ররা হচ্ছে আপনার জনগণের যে ঐতিহাসিক মুক্তি তার ভ্যানগার্ড বা তার ঐতিহাসিক কর্তাসত্তা, ব্যাটনটা আসলে ছাত্রদের হাতে, ছাত্ররা ডাক দিলে জনগণ সারাতে, সেটাই ঘটেছে জুলাই মাসে। এটাকে আমি বলতেছি যে গণ অভ্যুত্থান তথা জুলাই প্যারাডাইম, আর আগে জানুয়ারির ওটা হচ্ছে নির্বাচনের প্যারাডাইম। তো এই 6 মাসের মধ্যে কিন্তু দুটো জিনিস ঘটে গেছে, মানে দুটো কমপ্লিটলি পৃথক জিনিস। একটা জানুয়ারির নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে আন্দোলন সেটা, আর এখানে ঘটে গেছে আপনার গণ অভ্যুত্থান 6 মাসের ব্যবধানে। ভাগ্য ভালো আজকে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, এবং যে প্রবন্ধটাও আমি যেটা লিখেছি কিংবা বিভিন্ন জায়গায় কি আমরা যেটা বলতে চাচ্ছি সংস্কারের যে কথাটা, এটা তো কনফিডেন্টলি বলা যাচ্ছে কারণ এই দুটো আমাদের সামনে আছে। যদি জানুয়ারি সামনে না থাকতো তাহলে আমাদের এই বড় বড় কথা এখনই বিশ্বাস করতে চায় না লোকে, যে আমরা যেগুলো বলতেছি যে সংস্কার করতে হবে, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, এগুলোর যে মিনিমাম গ্রাউন্ড আছে এটা লোকে এখনই বিশ্বাস করতে চায় না চোখের সামনে জানুয়ারি থাকার পরেও। আর যদি জানুয়ারি না থাকতো তাহলে তো জানি না কি হতো, তখন তো শুধুই নির্বাচনটাকেই প্রধান করা হতো আর কি। তো এখন
এইবার হচ্ছে আমার অভিমুখের আলাপ, যে গণ অভ্যুত্থানের পরে অভিমুখ, যে অভিমুখটা হওয়া উচিত বলে আমি মনে করছি। এখানে আপনি দেখবেন বাংলাদেশে বারবার বিভিন্ন আন্দোলন ঘটেছে। সর্বশেষ এই যে সামনে স্বৈরাচার প্রতিরোধ দিবস আসছে 14 ফেব্রুয়ারি, কি দাবি ছিল জনগণের বা ছাত্রদের তরফ থেকে? বাংলাদেশের স্ট্রাকচারাল একটা সমস্যা হচ্ছে সংবিধানের একটা একদলীয় এক ব্যক্তি কেন্দ্রিক একটা সংবিধান। তো এটা কিন্তু আর এখন আমাদের কথা না, শুধু আমরা বললে তো অনেকে বিশ্বাস করতে চায় না, এটা কিন্তু এখন অফিসিয়াল। সংবিধান সংস্কার কমিশন বলতে যে একটা কমিশন হয়েছে এখানে, সেই কমিশনের প্রধান তিনি প্রতিদিন বলছেন আমাদেরকে যে বাংলাদেশে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র আছে 72 সংবিধানের মধ্যে, এবং 75 সালে বাকশাল করার মধ্য দিয়ে ওইটাকেই কন্টিনিউ করা হয়েছে বা ওইটার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে ওই একদলীয় ব্যাপারটাকে। আর আওয়ামী লীগ সরকার এসে এটাকে আরো এক দফা জায়গায় নিয়ে গেছে সর্বশেষ এই এক যুগে। তো এই যে একদলীয় সংবিধান এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ব্যর্থতা আমাদের আছে, যে আমরা প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক রাষ্ট্র কোনো ইউটোপিয়া না, পৃথিবীতেই যে নজিরগুলো আছে আমাদের ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক রাষ্ট্র মধ্যে যা বোঝানো যায়, যা বোঝানো হয়, এই মানে মানদণ্ডের মধ্যেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে পারি নাই। না করতে পারার কারণে দেখবেন প্রফেসর রাজ্জাক একটা খুব চমৎকার কথা বলেছিলেন কোনো একটা বক্তৃতায়, যে বাংলাদেশ ইজ আ নেশন বিকজ ইট ইন্টেন্ডস টু বি আ নেশন এন্ড নাথিং এলস। বাংলাদেশ একটা জাতি, কারণ সে একটা জাতি হতে চায়, আর কিছু হতে চায় না। এন্ড বাংলাদেশ যে একটা জাতি, এটার সুবিধা আমরা পাইছি 71 সালের আগে, কারণ আমাদেরকে একটা জেনোসাইড করে আটকানো যায়নি, আমরা বের হয়ে চলে আসছি। কিন্তু এই যে জাতি ছাড়া আর কিছু আমরা হতে চাই না, এটা খেসারত কিন্তু গত 53 বছর ধরে আমাদের দিতে হচ্ছে, যে আমরা রাষ্ট্র কাকে বলে এটা এখনো বুঝে উঠতে পারি না। আমরা জাতি হওয়া শিখছি, কেউ বাঙালি জাতিবাদ, কারণ হচ্ছে মুসলিম জাতিবাদ, এই ধরনের বিভিন্ন কন্টেস্টিং জাতিবাদের মধ্যে আমরা খাবি খেয়েছি। কিন্তু রাষ্ট্র বলতে যেটা বোঝায়, প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে, রাষ্ট্রের একটা আলাদা রূহ বলতে একটা ব্যাপার থাকবে, মানে রাষ্ট্র কোনো না কোনো প্রতিষ্ঠান ফেল করলে আরেকটা প্রতিষ্ঠান এসে জনগণকে জাস্টিস দিতে পারবে, কিংবা জনগণকে কোনো না কোনোভাবে ব্যাকআপ করতে পারবে। এই ধরনের রাষ্ট্র আমরা এখানে করতে পারি নাই। এবং এটা সর্বশেষ সুযোগটা এসেছিল আসলে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সময় ছাত্রদের সেরকম দাবিও ছিল। ছাত্ররা কিন্তু, আপনাদের মনে আছে যে শিক্ষা নীতি, মজিদ খান শিক্ষা নীতির বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে তাদের 3টা দাবির একটা দাবি ছিল যে সামরিক শাসনের সামরিক শাসন অবসান করতে হবে, মানে সামরিক শাসনের জায়গায় গণতান্ত্রিক শাসন আসতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো আরো পরে এসে, একেবারে শেষ দিকে এসে 3 জোটের যে রূপরেখা, সেই 3 জোটের রূপরেখাটা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকে আমাদের কোথায় ছাপিয়ে যেতে হবে। 3 জোটের রূপরেখা কিন্তু একই দিনে, এখন দেখেন জুলাই ঘোষণা নিয়ে কত কিছু হচ্ছে বাংলাদেশে, কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা জোট, বিএনপির নেতৃত্বে একটা জোট, এবং বামপন্থীদের নেতৃত্বে একটা জোট, এই যে 3টা জোট, এই 3টা জোট একই দিনে ঢাকা শহরে আলাদা আলাদা জায়গায় একটা ঘোষণা পাঠ করেছিল। তারা নিজেরাই এটাকে ঘোষণা বলেছে, এই কারণে আমি বলছি ঘোষণা। ওইটাকেই 3 জোটের রূপরেখা বলা হয়। ওই 3 জোটের রূপরেখা যদি আপনারা পড়েন তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে। তাদের কেন্দ্রীয় দাবি ছিল, গণ অভ্যুত্থানের পরে তাদের কেন্দ্রীয় দাবি ছিল যে সার্বভৌম সংসদ, আমি আবারও জোর দিচ্ছি কথাটা, সার্বভৌম সংসদ করতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, এটা ছিল তাদের দাবি। আমি বলবো যে তারা, এই যে আমি যেটাকে রেজিম চেঞ্জ প্যারাডাইম বলতে চাচ্ছি, বা রেজিম পরিবর্তনের প্যারাডাইম, তারা একটা গণ অভ্যুত্থানকে রেজিম পরিবর্তনের মধ্যে সংকুচিত করেছিলেন তখন। কেন? কারণ মানে একটা গণ অভ্যুত্থানের পরে সংসদকে সার্বভৌম বলা যায় না। সার্বভৌম আসলে একটা জনগোষ্ঠীর মধ্যে পিপল, এবং এই যে তারা সংসদকে সার্বভৌম ভেবেছিলেন, এটার আলটিমেট খেসারত হচ্ছে আপনি দেখবেন তারাই তাদেরকে কিভাবে ব্যর্থ করে দিয়েছেন। তাদের আরেকটা দাবি ছিল যে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবে না, পরিষ্কার লেখা ছিল। একদিকে সার্বভৌম সংসদ, আরেকদিকে হচ্ছে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবে না, তারা লিখেছে। এখন সংসদ যদি মৌলিক অধিকার বিরোধী আইন করে তাহলে তার ঠেকাবে কে? ঠেকানোর কথা কার? বিচার বিভাগের। বিচার বিভাগ হচ্ছে তার যে গাঠনিক একটা, জনগণের পক্ষের একটা শক্তি হিসেবে দেখবেন আমাদের সংবিধানেও কিন্তু রাষ্ট্রের সংজ্ঞার বাইরে রাখা হয়েছে বিচার বিভাগকে। এটা একটা সময় পর্যন্ত আমি সমালোচনা করতাম, পরে আমি বুঝেছি যে এটা ভালো কাজ, কারণ জনগণের বিচার বিভাগ আসলে জনগণের জিনিস। তো জনগণের পক্ষে সে যে মৌলিক অধিকার বিরোধী আইন হলে ঠেকাবে সংসদকে, এটা ঠেকাতে পারার কথা। যখন সংসদে মৌলিক অধিকার ধরা যায় ডিএস এর মতো আইন হচ্ছে, এই ধরনের আইন ঠেকাতে পারার কথা ছিল বিচার বিভাগে, কিন্তু বিচার বিভাগ যে পারে না। উল্টো এবার জুলাই অভ্যুত্থানের সময়ে কেউ একজন রিট করেছিলেন যে সরকারকে গুলি থামাতে বলেন, ওই রিট খারিজ করে দিয়েছিল বিচার বিভাগ, কমপ্লিটলি উল্টো। এটা কেন হয়েছে? এটা আমার ধারণা ওই যে 3 জোটের রূপরেখা, রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের যে রাষ্ট্রকল্প, তার মধ্যে এই সমস্যাটা রয়ে গেছিল। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তারা একদিকে বলতেছেন যে সংসদ হলো সার্বভৌম, আরেকদিকে তারা বলতেছেন মৌলিক অধিকার বিরোধী আইন করতে পারবে না সংসদ। এখন আপনি যদি সংসদকে সার্বভৌম বলেন, তাহলে সংসদ তো এই ধরনের আইন করবেই, তার কাছে যদি 2/3 থাকে, মৌলিক অধিকার বিরোধী আইন সে করবেই। এবং মৌলিক অধিকার আইন একের পর এক করে গেছে কিন্তু পরবর্তী সংসদগুলো। ফলে জনগণকে সার্বভৌম না মনে করা আরেকটা বড় সমস্যা হচ্ছে
এই যে দেখেন, একবার আপনার কাছে 2/3 থাকলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন, আবার হয় বাদ দেন, যুক্ত করেন, রাষ্ট্রধর্ম হয় যুক্ত করেন অথবা বাদ দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেন অথবা বাদ দেন। এই যে জিনিসগুলো ঘটতেছে, এটা ঘটতেছে কিন্তু 2/3 বলে। সংসদে একটা দলের কাছে 2/3 থাকলেই সে এই ধরনের একটা বড় বড় ডিসিশন নিতে পারে, নিচ্ছে, এবং সেই কারণে সে জনগণের কাছে, গণভোটের কাছে যাচ্ছে না। যে এই যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মতো একটা বড় সিদ্ধান্ত নেব, আপনারা কি সমর্থন করবেন? এটা কিন্তু তারা বলে না। কেন? কারণ তাদের কাছে 2/3 আছে, এবং এটাকেই তারা বলে। দেখবেন এখনো বিএনপি বলছে যে নির্বাচিত সরকার সব সংস্কার করবে, অন্য কেউ করতে পারবে না। এটা কিন্তু একই জায়গা থেকে আসছে। তো এটার সমস্যাটা হলো যে ওই যে সংসদের কাছে 2/3 আপনি দিলেন, এবং এর ফলে সে সংবিধানে এমন সব সংশোধনী করছে। সংশোধনী করার উদ্দেশ্য হতে হবে, সংবিধানের সংশোধনী করার উদ্দেশ্য হতে হবে যেখানে যেখানে আমাদের সংবিধানটা একটু কম কাজ করছে, তাকে কাজটাকে আরো বেগবান করাটাই হবে উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশের সংশোধনীগুলো আপনি দেখবেন, এটা রাষ্ট্রের মৌলিক চরিত্র যেমন কখনো কখনো বদলে দিয়েছে, কখনো কখনো বড় বড় সব ক্রাইসিস নিয়ে হাজির হয়েছে। সর্বশেষ এই যে দেখেন, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে সুষ্ঠু ভোট হয় নাই, এবং সুষ্ঠু ভোট না হওয়ার কারণে এই যে যা ঘটলো, এই সব ঘটলো। তো এইটা ছিল 3 জনের রূপরেখার প্রধান সমস্যা, যে তারা তাদের রাষ্ট্রকল্পের মধ্যে আসলে সংবিধান প্রণয়ন করা, আমাদের যেটা একদলীয়, এবং যে সংবিধানটা 72 সালে যে কায়দায় প্রণয়ন করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু সিরিয়াস লেজিটিমেসির প্রশ্ন আছে। তখন সকল রাজনৈতিক দল বলেছিল যে আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল, যে আপনি 70 সালে তো আসলে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য একটা নির্বাচন হয়েছিল। যখন যুদ্ধ শেষ এবং আমরা স্বাধীন দেশ হয়েছি, নতুন একটা রাষ্ট্র, এখন উচিত আরেকটা গণপরিষদ নির্বাচন দেয়া, এবং যে গণপরিষদে যারা জিতবে, গণপরিষদ নির্বাচন মানে যেখানে কি আমরা সংবিধান প্রণয়ন করব, তো এই গণপরিষদে যারা যাবে তারাই আসলে সংবিধান প্রণয়ন করবে, দেশের জন্য সবার অংশগ্রহণ থাকবে। আওয়ামী লীগ সেটা করেনি। তারা 70 সালের ওই লেজিটিমেসি দিয়েই, 70 সালে যারা জিতেছে তাদেরকে দিয়েই কিন্তু 72 সালে সংবিধান প্রণয়ন করছে। ফলে তখন থেকেই মাওলানা ভাসানী সহ আরো অন্যান্য জাসদ সহ প্রত্যেকে কিন্তু এটাকে লেজিটিমেসি প্রশ্ন করে গেছে। প্রশ্নটা ঠিক যে আপনি কেন এই কাজটা করলেন, এবং তখন কিন্তু একজন ব্যক্তিকে সামনে রেখে, যেহেতু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন সামনে, তাকে সামনে রেখে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। এবং আজকে যে 70 অনুচ্ছেদের সমালোচনা হয়, এই 70 অনুচ্ছেদে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে গণপরিষদে কোনো সদস্য স্বাধীন মতামত যেন না দিতে পারে, সেজন্য প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল। ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারটাই পরে 70 অনুচ্ছেদ হলো। ফলে আপনি বুঝতেই পারছেন, গণপরিষদটাও আসলে সেই অর্থে ফাংশনাল কোনো গণপরিষদ ছিল না, সেখানে হাত তোলা ছাড়া আপনার কোনো কাজ নেই। তবু 2-1 জন কিছু ভিন্ন মত দেখাতে চেয়েছিলেন, কিন্তু সেটা খুব বেশি সফল হয় না। তো এইভাবে একটা সংবিধান এখানে প্রণয়ন হয়েছে, যেটা এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এবং এটা একটা, এখনকার ছাত্ররা যে মুজিববাদী সংবিধান বলতেছেন, অনেকেই একটু উষ্মা প্রকাশ করেন যে এটা একটু বেশি কেন বলে মুজিববাদী। কেন মুজিববাদী বলে আমি আপনাকে বলি। 1972 সালের 19 ফেব্রুয়ারি, সংবিধান প্রণয়নের আগে 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশ হয়েছিল ঢাকা শহরে, যেখানে শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি সেখানে বলেছিলেন এই যে 4টা মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টাকে একত্রে আমরা মুজিববাদ বলবো। ফলে আগেই এটা একটা দলীয় ম্যানিফেস্টো হয়ে গেছিল, সেইটাকেই তারা পরবর্তীতে সংবিধানে, যেটা কিনা একটা জনগণের দলিল, সেখানে তারা এটাকে জায়গা দিয়েছে। ফলে একটা দলের মতাদর্শ হয়ে গেছে একটা রাষ্ট্রের মতাদর্শ। ক্রাইসিসটা কিন্তু ওখান থেকে। কিন্তু আপনি দেখবেন 72 সংবিধান এখন যখন আমরা বাতিল করতে চাই, তখন অনেকে বলেন যে এটা তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত জিনিস, এটাকে কেন আমরা বাতিল করবো, এটা তো একটা কু ঘটতেছে। আসলে 72 সংবিধানটা হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক কু। কারণ বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে 1971 সালে যে ঘোষণাপত্র, এটাই আমাদের ইন্টারিম কনস্টিটিউশন ছিল। এই কনস্টিটিউশনটাকে উচিত ছিল পরবর্তীতে পূর্ণাঙ্গ করা, সেটা না করে হচ্ছে আসলে এখানে 72 সংবিধানটাকে নিয়ে এসে এক ধরনের কু করা হয়েছে। এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, যে 3টা আমাদের যে ঘোষণাপত্রের যে ছিল, মূল আদর্শ ছিল, সেটা থেকে কিন্তু সরে গিয়ে 4টা ওই যে মূলনীতি, যে 4টা মূলনীতির ব্যাপারে আবার জনগণের মধ্যে কিন্তু ঐক্যমত্য নাই। জনগণ কিন্তু সমাজতন্ত্র পক্ষে আছে, বিপক্ষে আছে, ঐক্যমত্য নাই। আবার ধর্মনিরপেক্ষতার পক্ষে আছে, বিপক্ষে আছে, জাতীয়তাবাদের পক্ষে, এবং জাতীয়তাবাদ বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা বাঙালি জাতীয়তাবাদ। সুতরাং ওই যে তোরা সব বাঙালি হয়ে যায়, এইসব তো ঘটেছে। এই কনটেক্সটের মধ্যে সাংবিধানিক যে আমাদের সংকট, এটা কিন্তু থেকে গেছে। কোন দল, এই দলগুলোর মধ্যে মতাদর্শ প্রশ্নে অনেক বিভেদ আছে, কিন্তু এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা, এইটার প্রশ্নে সবাই কিন্তু একমত, সকল দল। কিন্তু যেটা আমরা ইদানিং বলতে চাচ্ছি, যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আসলে যে ভুলটা করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা নিয়ম তৈরি করেছে এবং একটা মাঠ কেটেছে, যে মাঠে সেই হচ্ছে খেলোয়াড়, সেই হচ্ছে কোট আনকোট কমিটির টিম। ওই কমিটির টিমে আপনি কি ভালো করতে পারবেন না, ওই নিয়মে খেলে এবং ওই মাঠে খেলে আপনি আমরা ভালো করতে পারবো না। কিন্তু কেন? কারণ হচ্ছে এই সংবিধানের 2টো জায়গা, একটা হচ্ছে তার ভাবাদর্শিক ক্ষমতা, এই যে 4টা মূলনীতির কথা আমি বললাম, এই 4টা মূলনীতির একটা ভাবাদর্শিক ক্ষমতা আছে, আরেকটা হচ্ছে তার
ক্ষমতা কাঠামো যেটা এক ব্যক্তি কেন্দ্রিক, এই দুটা পার্ট। এখন যখন অন্য কোনো দল ক্ষমতায় থাকে, বিএনপি সহ অন্য যেই ক্ষমতায় থাকুক, তারা কিন্তু ওই ভাবাদর্শিক ক্ষমতার হেল্পটা পায় না, শুধু সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতাটার হেল্প পায়। এই কারণে দেখবেন বিএনপি কখনো ফ্যাসিবাদী হতে পারবে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখনো পর্যন্ত যে বিএনপিকে আমরা চিনি, তারা অত্যাচারী হতে পারবে, দুর্নীতিবাজ হতে পারবে, স্বৈরাচারী হতে পারবে, কিন্তু ফ্যাসিবাদী হতে পারবে না। কারণ ওই যে